নমস্কার বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা খুবই ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আলোচনা করব। আমাকে অনেকেই প্রশ্ন করে যে দাদা, আমি তো স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাইছি, কিন্তু আমার কাছে একটা সলিড আন্ডারস্ট্যান্ডিং নেই। আমি এখনো প্রপার নলেজ আমার কাছে নেই যে আমি কি করে স্টক মার্কেটে ইনভেস্ট করব। এই বেসিকগুলো ক্লিয়ার করার জন্যই আজকের ভিডিওটি হতে চলেছে। তো আপনারা হয়তো অনেকেই অনেক ইউটিউব চ্যানেল দেখেছেন, যেখান থেকে হয়তো আপনাদের কিছুটা আইডিয়া হয়েছে। তো আমি আজকে ভিডিওটি চেষ্টা করব সিম্পল ওয়েতে, আমাদের মাতৃভাষা বাংলায়, এই স্টক মার্কেটের মতো কমপ্লেক্স বিষয়টিকে সহজ ভাষায় এক্সপ্লেন করার জন্য। তাই বন্ধুরা, ভিডিওটি আজকে মন দিয়ে দেখুন। আমি আশা করি পুরো ভিডিওটি আপনি যদি দেখেন, তাহলে নিশ্চিত ওয়েতে আপনার একটা সলিড আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে শেয়ার বাজারের উপরে। তখন আপনারা নিশ্চিন্তে লং টার্মই হোক বা শর্ট টার্ম হোক, আপনারা শেয়ার বাজার থেকে ভালো প্রফিটও জেনারেট করতে পারবেন। তাহলে আমরা এখন স্টক মার্কেটের বেসিক্স দিয়ে শুরু করছি। এখানে আমরা স্টেপ বাই স্টেপ একটা গাইড করব তোমাদেরকে, যাতে তোমরা সহজেই এই ওয়ার্ল্ড অফ ইনভেস্টিংটা বুঝে নিতে পারো। তো আজকে আমরা ভিডিওতে কি কি আলোচনা করব। প্রথমেই আমরা দেখব যে হোয়াট ইজ স্টক মার্কেট, হাউ স্টক ওয়ার্কস, তারপরে কি মার্কেট কনসেপ্ট, রিডিং স্টক ডেটা, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস নিয়ে কিছু আলোচনা করব, এবং গেটিং স্টার্টেড উইথ কিউএনএ। কিছু কোয়েশ্চেন আনসার ফরম্যাটেও আমরা তোমাদেরকে বিষয়টা এক্সপ্লেন করার চেষ্টা করব। তাহলে প্রথমেই দেখে নেই যে হোয়াট ইজ স্টক মার্কেট। দ্য স্টক মার্কেট ইজ এ মার্কেট প্লেস হোয়ার বায়ার্স অ্যান্ড সেলার্স ট্রেড শেয়ার্স অফ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ। ঠিক আছে, পাবলিকলি লিস্টেড কোম্পানি যেমন টিসিএস বা টাইটেন, এই ধরনের কোম্পানিগুলো পাবলিকলি লিস্টেড। পাবলিকলি লিস্টেড বলতে কি, দেখো কিছু কোম্পানি হয় প্রাইভেট কোম্পানি, যারা এখনো শেয়ার বাজারে লিস্টেড নয়, যেমন আনন্দবাজার পত্রিকা। এছাড়া টেলিগ্রাফ যে আমরা নিউজ পেপারটি পড়ি, সেটিও কিন্তু লিস্টেড নয়। এছাড়া অনেক কোম্পানি আছে এখনো কিন্তু তারা লিস্টেড হয়নি শেয়ার বাজারে, সেগুলি হচ্ছে আনলিস্টেড কোম্পানি। আর কিছু কোম্পানি আছে যারা প্রাইভেট কোম্পানি, কিন্তু পরবর্তীকালে তারা পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে যায় আর শেয়ার বাজারে তারা লিস্ট করে দেয়। শেয়ার বাজারে যখনই কোনো কোম্পানি লিস্ট হয়ে যায়, তখন তাদের শেয়ার হোল্ডাররা পাবলিক হয়ে যায়। পাবলিক তখন তাদের কোম্পানি শেয়ার ওপেন মার্কেট থেকে কিনতে পারে, সহজেই সেই শেয়ারগুলি বাই এবং সেল হতে থাকে। সেই জন্যই আমরা বলি যে যখনই কোনো কোম্পানি লিস্ট হয়ে যায়, তখন সেটি হয়ে যায় পাবলিকলি লিস্টেড কোম্পানি। লিস্টেড কোম্পানির শেয়ার তো আপনারা খুব সহজেই কিনতে পারেন। আবার অনেকেই যারা মনে করেন যে আমি কোনো কোম্পানি গ্রোথ ফেজে পার্টিসিপেট করব, তারা কিন্তু অনেক সময় আনলিস্টেড শেয়ারও বাই করে। তো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করতেই পারি যে আনলিস্টেড শেয়ারে তোমরা কি করে শেয়ার বাই করবে। তোমরা কমেন্ট করে জানাও, তাহলে আমি আগামী দিনে ভিডিও করব। এখন আমরা কোম্পানিজ কি করে শেয়ার বাজার থেকে ফান্ড রেজ করে সেটি জেনে নিই। কোম্পানি রেজ করে মানি বাই সেলিং ওনারশিপ অফ শেয়ার টু দ্য পাবলিক, কল্ড অ্যান আইপিও। দেখো প্রসেসটা আমি তোমাদেরকে সিম্পল ওয়েতে বোঝাচ্ছি। তাহলে এই আইপিও বলতে কি বোঝাচ্ছে? তাহলে একটা কোম্পানি, সাপোজ একটা কোম্পানি আছে যারা ভাবছে যে আমরা এখন প্রাইভেট কোম্পানি আছে, আমরা ভবিষ্যতে পাবলিক লিমিটেড হতে চাইছি। সেই জন্য তারা কি করবে, তাদের যে শেয়ার আছে, ধরো প্রমোটারের কাছে 100 কোয়ান্টিটি শেয়ার আছে। প্রমোটার এখন ভাবছে যে বিজনেসকে এক্সপ্যান্ড করবে, সেই জন্য তার টাকা দরকার। তাহলে প্রমোটার কি করে টাকা দিতে পারে? হয় সে নিজের বিজনেসে নিজেই টাকা আরো ইনফিউজ করবে, অথবা সে করতে পারে কি ব্যাংকের কাছ থেকে লোন নিতে পারে, অথবা আরেকটা রাস্তা আছে, সে পাবলিক শেয়ার হোল্ডারদের কাছ থেকে মানি রেজ করতে পারে আইপিওর মাধ্যমে। আইপিওর ফুল ফর্ম হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। দেখো, যদি ব্যাংক থেকে সে লোন নেয়, তাকে তো ইন্টারেস্ট পে করতে হবে, কিন্তু সে যদি পাবলিকের কাছ থেকে আইপিওর মাধ্যমে টাকা রেজ করে, পাবলিকে কিন্তু কোনো ইন্টারেস্টই পে করতে হয় না। পাবলিক কি পায়? পাবলিক দুটো জিনিস পায়। একটা হচ্ছে, যদি তার শেয়ার প্রাইস ধরো 100 টাকা ছিল, শেয়ার প্রাইস আগামী দিনে বেড়ে 130 টাকা হয়েছে, তাহলে সে 30% একটা ক্যাপিটাল গেইন পাচ্ছে। এটা হচ্ছে ক্যাপিটাল গেইন। আরেক উপায়ও ইনভেস্টাররা কিন্তু এই আইপিওর মাধ্যমে যদি ইনভেস্ট করে, টাকা কামাতে পারে। গেস করতে পেরেছো? হ্যাঁ, একদমই ঠিক। তারা ডিভিডেন্ডের মাধ্যমেও কিন্তু সে টাকা প্রফিট করতে থাকে শেয়ার থেকে। সাপোজ কোনো কোম্পানি 1% যদি ডিভিডেন্ড দেয়, তাহলে তার যদি শেয়ার প্রাইস বর্তমান কারেন্ট মার্কেট প্রাইস যদি 100 টাকা হয়, তাহলে সে প্রতি বছর 1 টাকা সেই শেয়ার থেকে পেয়ে যাবে। অনেক কোম্পানি 5 to 10%, ইভেন 10%-এর বেশিও ডিভিডেন্ড দিয়ে থাকে। অনেকে আবার ধরো 10% যদি ডিভিডেন্ড দেয়, তাহলে 10 টাকা কিন্তু প্রতি বছর ডিভিডেন্ড পেয়ে যাচ্ছে। মানে 10% সে ডিভিডেন্ড থেকে ইনকাম করছে। আবার যদি তার শেয়ার প্রাইসেরও বৃদ্ধি হয়,
তখন সে ক্যাপিটাল গেইন থেকেও অ্যাডিশনাল ইনকাম করতে পারছে। এরপরে ইনভেস্টার কমিউনিটির ব্যাপারে একটু আলোচনা করি। বাই শেয়ার্স হোপিং দেয়ার ভ্যালু ইনক্রিজেস অর আর্ন ডিভিডেন্ড ওভার টাইম, যেটা আমি আগে আলোচনা করেছি। এরপরে দেখব এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম লাইক এনএসসি, বিএসসি, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, হোয়ার শেয়ার্স আর বট অ্যান্ড সোল্ড এভরিডে। প্রতিদিন এই এক্সচেঞ্জগুলিতে শেয়ার বাই আর সেল হতে থাকে, তবে প্রতিদিন বলতে যেদিন মার্কেট খোলা থাকে। ইন্ডিয়ান মার্কেটে আমরা জানি যে মানডে টু ফ্রাইডে মার্কেট ওপেন থাকে। কতক্ষণ ওপেন থাকে 9:15 মার্কেট কিন্তু স্টার্ট হয়ে যায়, আর মার্কেট খোলা থাকে 3:30 অবধি। 3:30 পরে আবার 3:40 নাগাদ মার্কেট ওপেন হয়, 4টা অবধি মার্কেট খোলা থাকে। কিন্তু এই সময় বাই সেল দুটোই হয় না, শুধুমাত্র বাই হতে পারে বা শুধুমাত্র সেল হতে পারে। বিষয়টি নিয়ে যদি আপনারা ইন্টারেস্টেড হয় তাহলে আমি আগামী দিনে এই বিষয়ে ভিডিও করে দেবো। নর্মালি মার্কেট আবার 9:15 টু 3:30, আর আমেরিকার মার্কেট 7টার পরে ওপেন হয়, আর শীতকালে কি হয় তখন 8টার পরে ওপেন হয়, আর রাত্রি 12টা 1টা অবধি ওপেন থাকে। এরপরে আমরা দেখব যে হাউ স্টক ওয়ার্কস। তাহলে প্রথম হচ্ছে কোম্পানি নিড মানি, দ্য কোম্পানি ওয়ান্টস টু এক্সপ্যান্ড বাট নিডস ক্যাপিটাল টু গ্রো। মার্কেটে যদি কোনো কোম্পানিকে গ্রো করতে হয় তার মার্কেট ক্যাপকে তাকে কিন্তু তার ক্যাপাসিটিকে এক্সপ্যান্ড করতে হবে। যদি তার প্রোডাকশন ক্যাপাসিটি বৃদ্ধি হয় তখনই তার সেলস বাড়বে, তখনই তার প্রফিটও ইনক্রিজ করবে, আর তখনই তার শেয়ার হোল্ডাররাও অনেক বেশি ওয়েলথ ক্রিয়েট করতে পারবে। এরপরে কোম্পানি কি করে না, পাবলিক ইস্যু আনে আইপিওর মাধ্যমে, অফার শেয়ারস অন এ স্টক এক্সচেঞ্জ টু রেজ ফান্ডস। তারপরে স্টেপ কি না, ইউ বাই এ শেয়ার, ইউ বিকাম এ পার্ট ওনার, শেয়ার হোল্ডার অফ দ্য কোম্পানি। আপনি যখনই কোনো কোম্পানি শেয়ার কিনুন, সেটা কমপক্ষে একটি শেয়ারও হতে পারে, তাহলেই কিন্তু আপনি সেই কোম্পানির শেয়ারের একটা অংশীদারিত্ব আপনার হয়ে যাচ্ছে, আপনি একটা পার্শিয়াল ওনারশিপ নিয়ে নিচ্ছেন। এরপরে আমি দেখব প্রফিট অর লস। ইফ কোম্পানি গ্রোস শেয়ার প্রাইস রাইজেস, ইউ প্রফিট। কিন্তু অপোজিটটা যদি হয়, কোম্পানির যদি প্রফিটের পরিবর্তে প্রফিটের গ্রোথ রেট কমে যায়, বা কোম্পানি যদি লস ডিক্লেয়ার করে, তখন কিন্তু তার শেয়ার প্রাইস অনেকটাই কারেক্ট করে যায়, তখন কিন্তু আপনার ইনভেস্টেড ক্যাপিটাল প্রিন্সিপালের নিচেও নেমে যেতে পারে। নর্মাল সিচুয়েশনে যদি কোনো শেয়ার প্রাইস বৃদ্ধি হতে থাকে, তার যদি প্রফিটের রাইজ হতে থাকে, তাহলে কিন্তু শেয়ার প্রাইস কারেন্ট মার্কেট প্রাইসের বৃদ্ধি হয়, তখন তার মার্কেট ক্যাপও কিন্তু বৃদ্ধি হতে থাকে। মনে রাখবেন, কোনো কোম্পানির শেয়ার প্রাইস তখনই বাড়বে যদি কোম্পানির ফান্ডামেন্টাল ইমপ্রুভ করে, আর কোম্পানির আর্নিংস যদি আগামী কোয়ার্টারগুলিতে ধীরে ধীরে বাড়তে থাকে, প্রতি বছর যদি তার আর্নিংস বাড়ে, তার প্রফিট বাড়তে থাকে, তাহলে নিশ্চিত ওয়েতে তার মার্কেট ক্যাপও বাড়তে থাকবে, তার শেয়ার প্রাইসের ভ্যালুও অনেক গুণ বৃদ্ধি পাবে। এখানে একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল 6 মান্থের রিটার্ন দেখানো হয়েছে 58%। হ্যাঁ বন্ধুরা, অনেক কোম্পানি রিসেন্ট টাইমে আমরা দেখলাম, একটা এক্সাম্পল যদি দেখি, এমটার টেক এই একটি কোম্পানি আছে, এরা ডিফেন্স সেক্টরের জন্য অনেক প্রোডাক্ট বানায়, এরা রিনিউয়েবল এনার্জি সেক্টরে কাজ করে, এরা আমেরিকার বিভিন্ন ব্যাটারি স্টোরেজ কোম্পানি তারা প্রোডাক্ট সাপ্লাই করে থাকে, আর এদের কোম্পানির শেয়ার প্রাইস বিগত 3 মাসের মধ্যেই 70%-এর বৃদ্ধি হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনেছেন, অনেক কোম্পানির শেয়ার 3 মাসেই প্রায় ডাবল হয়ে যায়, অনেক কোম্পানি আবার 1 বছরের মধ্যেই 20 গুণ 30 গুণও হয়ে যেতে পারে। বন্ধুরা, এক্ষেত্রে একটা এক্সাম্পল দিই, আমেরিকার শেয়ার বাজারে একটি কোম্পানি আছে যারা মেমোরি চিপ বানিয়ে থাকে, আর যখনই এই ডেটা সেন্টারের বৃদ্ধি হচ্ছে, এআই এর রেভলিউশন চলছে, তখনই কিন্তু বিশেষ করে যারা এই মাইক্রন টেকনোলজির মতো কোম্পানিগুলি, যারা ডেটা স্টোরেজ প্রোভাইড করে, যারা মেমোরি কার্ড বানিয়ে থাকে, এই ধরনের কোম্পানিগুলি কিন্তু মাল্টিফোল্ড তাদের প্রফিটের গ্রোথ দেখিয়েছে, আর তাদের শেয়ার প্রাইস 5 গুণ 10 গুণ 20 গুণ অব্দি বেড়ে গেছে। আমি স্ক্রিনে কিছু এক্সাম্পল তোমার সাথে শেয়ার করে দেবো। এখন আমরা কি মার্কেট কনসেপ্ট শেয়ার করি। দেখো, বুল মার্কেটে তোমরা নাম শুনেছো। বুল মার্কেট বলতে when stock prices are rising up 20%, investor feel optimistic and buy more। কোনো যখনই শেয়ার বাজারের ইন্ডেক্স, যেগুলি হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে লিস্টেড হচ্ছে নিফটি, বা বম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টেড আছে আইটি ইন্ডেক্স, এটি হচ্ছে সেন্সেক্স, এইগুলি যখন বছরের মধ্যে মিনিমাম 20%-এর রাইজ দিয়ে দেবে, তখন এদের যে লিস্টেড কোম্পানিগুলি আছে তারা কিন্তু অনেকেই 40%, 50%, ইভেন মোর দ্যান 100%-এর তারা কিন্তু শেয়ার প্রাইসে জাম্প দেখিয়ে দেয়।
সেই জন্যই বুল মার্কেটে কিন্তু আপনি অনেক গুণ ওয়েলথ ক্রিয়েট করতে পারেন যদি আপনি সঠিক স্টকে সঠিক সময় ইনভেস্ট করেন। মার্কেট ইন্ডেক্স আমি আগেই বললাম, যেমন হচ্ছে সেন্সেক্স, নিফটি 50, S&P 500। এক্ষেত্রে বলে রাখি সেন্সেক্সে 30 কোম্পানি আছে, নিফটি 50-তে 50 কোম্পানি, আর S&P 500-এ টপ 500 প্রফিটেবল কোম্পানি লিস্টেড আছে। এখন আমি দেখি যে পোর্টফোলিও বলতে কি বোঝাচ্ছে, ইওর এন্টায়ার কালেকশন অফ ইনভেস্টমেন্ট স্প্রেড অ্যাক্রস ডিফারেন্ট অ্যাসেট। দেখুন বন্ধুরা, অনেক ইনভেস্টাররাই বলে যে আমার স্টক ডবল হয়ে গেল, আমার এই শেয়ার প্রাইসে 30-50% আমরা গেইন করেছি, কিন্তু আপনার পোর্টফোলিও লেভেলে কত রিটার্ন জেনারেট করেছেন সেটি হচ্ছে আসল বিষয়। সেই জন্যই আপনি দেখবেন যারা ইন্ডিভিজুয়াল রিটেল ইনভেস্টার, তারা তাদের স্টক পোর্টফোলিওতে হয়তো 10টা 20টা, কেউ কেউ 50টা 100টা শেয়ার রাখে, আর তাদের ওভারঅল রিটার্ন কত হয়। তারা কিন্তু নিফটি ফিফটি যদি বছরে 15% রিটার্ন জেনারেট করে, তাদের পোর্টফোলিও রিটার্ন দেখবেন 10% হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই 15%-এর কমই হবে, কারণ তাদের 1টি 2টি 5টি 10টি স্টক যদি খুব ভালোও করে, 1 গুণ 2 গুণ 5 গুণও হয়ে যায়, বাকি স্টকগুলি যেহেতু আন্ডার পারফর্ম করে, তাই তাদের ওভারঅল পোর্টফোলিও কিন্তু খুব একটা পারফর্ম করে না। সেই জন্যই কিন্তু পোর্টফোলিও ম্যানেজমেন্ট বিষয়টা খুবই কমপ্লেক্স। এই পোর্টফোলিও ম্যানেজমেন্ট কি করে আপনি করবেন সেই বিষয়ে আমি অলরেডি অনেক ভিডিও বানিয়েছি আমাদের বিনিয়োগ ভারত চ্যানেলে, সেগুলো দেখতে পারেন। আগামী দিনেও আরও এই ধরনের কন্টেন্ট বানাবো, আপনারা কমেন্ট করে জানান। তাহলে এরপরে আমরা বিয়ার মার্কেটের নাম শুনেছি। বিয়ার মার্কেট হোয়েন স্টক প্রাইসেস আর ফলিং ডাউন 20%, ফিয়ার ড্রাইভ সেলিং প্রেশার। এই যে শেয়ার বাজার, এটি হচ্ছে একটা অকশন মার্কেট। আপনি বিড করছেন, আপনি কোনো শেয়ার প্রাইসের দাম, সাপোজ ধরুন মার্কেটে এখন একটা শেয়ার প্রাইসের দাম 100 টাকা, তার বিজনেসের ফান্ডামেন্টাল অনেকটাই ইমপ্রুভ করেছে, তখন কি হবে, আপনি বিড করছেন যে আমি 102 টাকা দিয়ে সেই শেয়ারটা কিনতে চাইছি। আবার আরেকজন বললো আমি 105 টাকায় কিনবো, আবার অনেকে বলছে আমি 110 টাকায় কিনবো। এইভাবে যখনই অকশনে মার্কেটে বিড চলতে থাকে, যখনই তার ডিমান্ড অনেক বেড়ে যায়, সাপ্লাই কমে যায়, তখনই তার শেয়ার প্রাইস হুড়ুর করে বাড়তে থাকে, আর এক ধাক্কায় 100 থেকে 200 টাকা অবধি পৌঁছে যায়। কিন্তু সেই রকমই যদি কোনো শেয়ার প্রাইসের দাম কমতে থাকছে, কারণ তার ফান্ডামেন্টাল হতে পারে কিছুটা খারাপ হয়ে গেছে, তার প্রফিটের গ্রোথ রেট কিছুটা কমে গেছে, বা তার লস হয়েছে, বা তার ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভে পৌঁছে গেছে, মানে তার ওয়ার্কিং ক্যাপিটালের রিকোয়ারমেন্ট অনেক বেড়ে গেছে, সেই জন্যই তারা আর ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করতে পারছে না, তারা বিজনেস থেকে যে পরিমাণ আর্নিং করছে সেটা আবার তারা বিজনেসে ডিপ্লয় করে দিচ্ছে। তখন কিন্তু ইনভেস্টাররা অনেক সময় তাদের শেয়ারকে ডাউন করে দেয়, বা কোনো কোম্পানির প্রমোটার মানে মালিক পক্ষ যদি শেয়ারকে বিক্রি করতে থাকে, তারা যদি সেল করতে থাকে, তখনও কিন্তু ইনভেস্টাররা প্যানিক করে শেয়ারকে সেল করে। যদি বায়ারের থেকে সেলারের সংখ্যা অনেক বেড়ে যায়, আর সেলাররা যদি হুড়মুড় করে শেয়ারকে সেল করে, আর মার্কেটে যদি ওভারঅল ইন্ডেক্সে একটা বিয়ারিশ সেন্টিমেন্ট কাজ করে, তখন আমরা দেখব শেয়ার প্রাইসগুলি অনেক বেশি কারেকশন দেখিয়ে দেয়, তখনই কিন্তু বিয়ার মার্কেট শুরু হয়ে যায়। এরপরে আমরা ডিভিডেন্ড সম্পর্কে আগে একটা আলোচনা করেছি। এই শেয়ার অফ কোম্পানিজ প্রফিট পেড টু শেয়ার হোল্ডার লাইক প্যাসিভ ইনকাম। এই ডিভিডেন্ডটা কিন্তু ট্যাক্সেবল ইনকাম, আর ডিভিডেন্ড হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম। ভোলাটিলিটি বলতে কি বোঝায়, হাউ মাচ প্রাইসেস ফ্ল্যাকচুয়েট। হাই ভোলাটিলিটি মানে হচ্ছে অনেক বেশি সুইং হচ্ছে, সেখানে হায়ার রিস্ক কাজ করবে। আর যেই শেয়ারগুলির ভোলাটিলিটি অনেক কম, যেটিকে বিটাও বলা হয়, লো বিটা স্টকগুলি ভোলাটিলিটি কম, সেখানে রিস্ক কম, সেখানে আপনার ক্যাপিটাল ইরোশন হওয়ার প্রবাবিলিটি অনেকটাই কমে যায়। সেই জন্যই কিন্তু নিফটি 50-তে যে কোম্পানিগুলি আছে, ঠিক আছে, নিফটি 50-তে কে কে কোম্পানি আছে, নিফটি 50-তে যে কোম্পানিগুলি বহুদিন ধরে আছে, যাদের হিউজ সেলস এবং প্রফিটের গ্রোথ আমরা দেখতে পাচ্ছি, আর যাদের বিজনেসের যে গ্রোথ সেটি কিন্তু খুব সাস্টেনেবল। দেখুন, একটা হয় যে কোনো কোম্পানির গ্রোথ সাডেনলি অনেক স্পাইক করছে, আরেকটা হয় গ্রোথ স্লোলি ইনক্রিজ করছে। শেয়ার বাজার সবসময় কিন্তু যাদের বিজনেসের গ্রোথ কনসিস্টেন্ট থাকে, কনসিস্টেন্ট গ্রোথকে কিন্তু তারা বেশি পরিমাণে ভ্যালু করে। সেই জন্যই এই ট্রেন্ড বা এই টাইটানের মতো বিজনেসগুলি সবসময় হায়ার মাল্টিপলসে ট্রেড করে। দেখবেন যে তাদের পি সবসময় গ্রেটার দ্যান 80 থাকছে, কারণ কি এদের বিজনেসের একটা কনসিস্টেন্সি আছে। সেই জন্যই নেসলে, হিন্দুস্তান ইউনিলিভার বা এশিয়ান পেন্ট, TCS, এই কোম্পানিগুলি হায়ার ভ্যালুয়েশন মার্কেট থেকে তারা কিন্তু শেয়ার হোল্ডারদের কাছ থেকে নিয়ে থাকে, কারণ তাদের বিজনেসের গ্রোথ খুবই কনসিস্টেন্ট। আরেক ধরনের বিজনেস হয়, বিশেষ করে যে কোম্পানিগুলি স্মল ক্যাপ, ঠিক আছে, বা যেগুলি হচ্ছে
এসএমই সেগমেন্ট থেকে বিলং করে যে কোম্পানিগুলি, যেগুলি হচ্ছে পেনি স্টক, ঠিক আছে, এই কোম্পানিগুলির মার্কেট ক্যাপ অনেক কম হয়, এদেরকে ইনভেস্টাররা খুব বেশি ভ্যালুয়েশন দেয় না। এদের ভ্যালুয়েশন সবসময় দেখবেন যে এই 20-30 প্রাইস টু আর্নিং মাল্টিপলে ট্রেড করে। কারণ কি, এই স্মল ক্যাপ কোম্পানিগুলি অর্ডার ড্রিভেন এদের বিজনেস হয়ে থাকে। হঠাৎ করে কোনো অর্ডার এলো, হঠাৎ করে তাদের সেলস বেড়ে যায়, মাল্টিফোল্ড বেড়ে যায়। কত পার্সেন্ট বাড়তে পারে? 30, 40, 50%, 100% বেড়ে যেতে পারে। তখন এদের যেহেতু ফিক্সড কস্ট খুব স্টেবল থাকে, তখন কিন্তু এদের নেট প্রফিট মার্জিন অনেক বেড়ে যায় আর প্রফিটেবিলিটি স্পাইক করে যায়। প্রফিট 100 টাকা থেকে 1000 টাকা অবধি পৌঁছে যেতে পারে এক বছরের মধ্যে। তখন কিন্তু এদের শেয়ার প্রাইসও সাপোজ 10 টাকা ছিল, সেটা বেড়ে 100 টাকা অবধি বেড়ে যেতে পারে শর্ট টার্মের মধ্যে, এক বছরের মধ্যেই। কিন্তু তার পরের বছর যদি আবার তার প্রফিট কমে যায়, 1000 টাকা থেকে প্রফিট কমতে কমতে যদি আবার 200 টাকায় চলে আসে, তখন শেয়ার প্রাইস আর এই 100 টাকা থেকে 10 টাকায় ফিরবে না, 100 টাকা থেকে 9 টাকা, 8 টাকা, ইভেন 5 টাকা অবধি নেমে যেতে পারে। ঠিক আছে, কারণ কি, মার্কেটে তখন নেগেটিভ সেন্টিমেন্ট খুব বেশি কাজ করে। তখন শেয়ারগুলো যেহেতু লিকুইড নয়, যেহেতু শেয়ার মার্কেটে এই শেয়ারগুলোর ভলিউম খুব কম, বাই সেল কম হয়, সেই জন্য কিন্তু এইগুলোতে লোয়ার সার্কিট লেগে যায়, মানে 5%, 10% এরকম লোয়ার সার্কিট পড়তে থাকে, আপনি শেয়ারগুলি সেলই করতে পারবেন না। সেই জন্য কিন্তু এই স্মল ক্যাপ এসএমই পেনি স্টকগুলি খুবই রিস্কি হয়ে থাকে। বন্ধুরা, এরপরে কি করে আপনারা স্টক ডেটাকে রিড করবেন? দেখুন, এখানে একটা এক্সাম্পল দিয়েছি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এর টিকার সিম্বল এনএসসি সিম্বল কি রিলায়েন্স। শেয়ার প্রাইস একদিনে 2.4% বেড়েছে, ঠিক আছে, এখন শেয়ার প্রাইস 2845। এখন দেখে নিই যে পি রেশিও, এখন কিছু ইনফরমেশন দেখে নিই। শেয়ার প্রাইসটি ওপেন হয়েছিল 2790 রুপিসে, এ হাই নিয়েছে সেম ডেতে 2860 টাকা, লো নিয়েছে 2776 টাকা, ভলিউম 4.2 মিলিয়ন শেয়ার, আর প্রাইস টু আর্নিং মাল্টিপল 26.4। মানে কোম্পানির যে আর্নিংস, কোম্পানির প্রফিটের রেসপেক্টে তার মার্কেট ক্যাপ 26 গুণ। এটাই বলছে পি এর মাধ্যমে। কোম্পানির মার্কেট ক্যাপ 19 লাখ করোড়। এখন দেখে নিই যে পি রেশিও বলতে কি বোঝাচ্ছে। প্রাইস টু আর্নিং মাল্টিপল টেলস ইউ ইফ এ স্টক ইজ চিপ অর এক্সপেন্সিভ ভার্সেস ইটস প্রফিট, লোয়ার ক্যান মিন আন্ডার ভ্যালুড। আর পি রেশিও যখন দেখবেন, তখন সবসময় তার পিয়ার্স এর রেসপেক্টে কম্পেয়ার করবেন। যদি আপনি টিসিএস এর পি দেখেন, তখন আপনি চেক করবেন এইচসিএল টেক, ইনফোসিস, পারসিস্টেন্ট সিস্টেম, এই ধরনের সেম ইন্ডাস্ট্রির স্টকের সাথে। আপনি কখনোই একই ইন্ডাস্ট্রির সাথে অন্যান্য ইন্ডাস্ট্রির পি কে কম্পেয়ার করবেন না। যেমন ব্যাংকিং সেক্টরের সঙ্গে এনবিএফসি বা আইটি সেক্টরের কম্প্যারিজন কখনোই করবেন না, কারণ প্রত্যেক ইন্ডাস্ট্রির প্রাইস টু আর্নিং মাল্টিপল ভ্যারিয়েবল হয়। প্রত্যেকটা ইন্ডাস্ট্রির প্রাইস টু আর্নিং মাল্টিপল ডিফারেন্ট টাইপের হয়ে থাকে। সেই জন্যই ডিফারেন্ট রেঞ্জের জন্যই কম্প্যারিজন কিন্তু ঠিকঠাক হবে না। মার্কেট ক্যাপ কি বলছে? টোটাল মার্কেট ভ্যালু অফ এ কোম্পানি শেয়ার। লার্জ ক্যাপ হচ্ছে মোর স্টেবল, স্মল ক্যাপ হায়ার গ্রোথ পোটেনশিয়াল, কিন্তু এগুলি স্টেবিলিটি অনেকটাই কম থাকে। যদি কোনো সময় শেয়ার বাজারে পতন শুরু হয়, তখন স্মল ক্যাপ লার্জ ক্যাপের থেকেও অনেক বেশি কারেক্ট করে, সেই জন্য রিস্ক এখানে অনেক বেশি। এরপরে দেখবো ভলিউম। ভলিউম বলতে নাম্বার অফ শেয়ার ট্রেডেড ইন এ ডে। হাই ভলিউম মানে হচ্ছে হাই ইন্টারেস্ট, লিকুইডিটি ইন দ্য স্টক। লিকুইডিটিটা হচ্ছে মেন ফ্যাক্টর। আপনি যদি খুব বেশি পরিমাণ ক্যাপিটাল একটা স্মল ক্যাপ বা পেনি স্টক বা এসএমই স্টকে ইনভেস্ট করেন, আর সেই শেয়ার প্রাইস যদি অনেক বেশি কারেক্ট করে যায়, তার ফান্ডামেন্টাল যদি ডিটোরেট করে, কোম্পানিতে কোনো ফ্রড ধরা পড়ে, তখন কিন্তু আপনার শেয়ারকে আপনি সেলই করতে পারবেন না। তখন আপনার হিউজ ক্যাপিটাল ইরোশন হবে, আপনার অনেক বেশি লস হয়ে যাবে। আর শেয়ার বাজারে আমরা ইনভেস্ট করছি অনেক বেশি রিস্ক নিয়ে, আমাদের প্রিন্সিপালটাই রিস্কে থাকে। সেই জন্যই আমি আপনাদের সাজেস্ট করবো, আপনারা সবসময় লার্জ ক্যাপ বা মিড ক্যাপে ইনভেস্ট করবেন। স্মল ক্যাপ, পেনি স্টক, এসএমই স্টককে অ্যাভয়েড করবেন। রিস্ক কিন্তু লার্জ ক্যাপেও কাজ করে। সেই জন্যই আপনারা সবসময় চেষ্টা করবেন যে শেয়ার বাজারে প্রফিট করার আগে আপনাকে কি করতে হবে, লসটাকে মিটিগেট করা শিখতে হবে। লসকে যদি আপনি কম করতে পারেন, প্রফিট যদি আপনার কমও হয়, আপনি আগামী দিনে শেয়ার বাজারে যখন আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে, আপনার যখন নলেজ অনেক বেড়ে যাবে, তখন আপনি অনেক বেশি প্রফিট করতে পারেন। আপনাকে আপনার ক্যাপিটালকে প্রোটেক্ট করতে হবে প্রথমে। এবারে আমরা দেখে নেব 52 উইক হাই লো, হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট প্রাইস ইন এ পাস্ট ইয়ার, ইউজফুল ফর স্পটিং ট্রেন্ডস অ্যান্ড এন্ট্রি পয়েন্টস। 52 উইক লোতে যদি আপনি কোনো ভালো ফান্ডামেন্টালি গুড স্টক আইডেন্টিফাই করে সেখানে ইনভেস্ট করেন, আপনার কিন্তু মাল্টিব্যাগার রিটার্ন জেনারেট করার একটা প্রবাবিলিটি থেকে যাবে। কিন্তু 52 উইক ওতে ইনভেস্ট করা মানেই যে শেয়ার প্রাইস আগামী 1 মাসের মধ্যে বা 2-3 মাসের মধ্যেই বাড়বে, এমনটা নয়। তার ফান্ডামেন্টাল যখন ইমপ্রুভ করবে, তখনই শেয়ার প্রাইসে আমরা একটা জাম্প দেখতে পাবো। এরপরে আমি ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করি, বাই অ্যান্ড হোল্ড।
বাই কোয়ালিটি স্টকস অ্যান্ড হোল্ড ফর ইয়ার্স, রাইড আউট শর্ট টার্ম ডিপস ফর লং টার্ম গেন। ঠিক আছে, লং টার্মে কিন্তু আপনি শর্ট টার্ম ডিপসকে আপনাকে মোকাবেলা করতেই হবে। আর যারা এসআইপি ইনভেস্টার, যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে বা শেয়ারে ইনভেস্ট করে, তাদের জন্য কিন্তু এটা একটা আশীর্বাদের কাজ করে। শেয়ার বাজার যখনই পড়ে যায় তখন যদি তারা টপ আপ করে তাদের মিউচুয়াল ফান্ডে বা তাদের ইনভেস্টেড শেয়ারে যদি আরও অ্যাডিশনাল ক্যাপিটাল বিনিয়োগ করে, তখন কিন্তু তারা তাদের ইনভেস্টমেন্ট ক্যাপিটালটা অনেক লোয়ার প্রাইসেই ইনভেস্ট হয়ে যায়। মানে আপনার কস্ট প্রাইস অনেকটাই কমে যাচ্ছে, আপনার অ্যাভারেজ প্রাইস যেহেতু কম হয়ে যাচ্ছে, শেয়ার প্রাইস যদি সেখান থেকে বাউন্স ব্যাক করে বা মিউচুয়াল ফান্ডের যে এনএভি হয় সেই এনএভি যদি আগামী দিনে বাড়তে থাকে, তখন আপনার মিউচুয়াল ফান্ড থেকেও অনেক বেশি গেন হতে পারে। এরপরে আমরা দেখব ডাইভার্সিফিকেশন। এটি হচ্ছে একটা সেফটি নেট। স্প্রেড ইনভেস্টমেন্ট অ্যাক্রস সেক্টর, অ্যাসেট টাইপ, ডোন্ট পুট অল এগস ইন ওয়ান বাস্কেট। এটা কিন্তু ইনভেস্টমেন্টের একটা গুরু মন্ত্র। আপনি সবসময় আপনার পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করবেন। আপনার মিনিমাম 12 to 13 স্টকে ইনভেস্টেড থাকা উচিত। আর যারা হচ্ছে নো নাথিং ইনভেস্টার, তাদের সবসময় আমি বলবো যে তোমরা নিফটি 50 বা সেন্সেক্সের মতো যে ইটিএফগুলি আছে সেখানে ইনভেস্ট করো। আর যারা স্টকে এক্সপ্লোর করছো তাদের মিনিমাম 25টি শেয়ারে ইনভেস্ট করা উচিত, যদি তোমার পোর্টফোলিও সাইজ 10 লাখের বেশি হয়। 10 লাখের নিচে থাকলে তুমি 10 থেকে 15টি স্টকেও ইনভেস্ট করতে পারো। আর সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যালোকেশন খুব বেশি, মানে কোনো একটি শেয়ারে 10%-এর বেশি কখনোই তুমি রাখবে না। তাহলে কিন্তু তোমার 10%-এর বেশি যদি তুমি কোনো স্টকে ইনভেস্ট করে দাও, রিস্ক অনেকটাই বেড়ে যায়। আর যারা শেয়ার বাজারে বহুদিন ধরে ইনভেস্ট করছে, যেমন আমি বিগত 13 বছর ধরে শেয়ার বাজারে ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করি, আর আমি এই ধরনের ভোলাটিলিটি অনেকবার শেয়ার বাজারে দেখেছি। আর আমি জানি যে কোনো কোম্পানির ফান্ডামেন্টাল যদি ভালো থাকে, তার যদি ভ্যালুয়েশন অনেক এক্সপেন্সিভ হয়ে যায়, ঠিক আছে, তখন তার ভ্যালুয়েশন কিছুটা কম হবেই, শুধু টাইমের অপেক্ষা। যখনই তার ভ্যালুয়েশন এক্সপেন্সিভ থেকে আবার ফেয়ার চলে আসে, তার ফান্ডামেন্টাল যদি এখান থেকেও ইমপ্রুভ করতে থাকে, তখন কিন্তু সেই শেয়ার প্রাইস আবার অল টাইম হাই টাচ করে যায়, আবার সেখান থেকেও তোমার অনেক বেশি প্রফিট হয়ে যায়। এরপরে এসআইপি দেখে নিই। এসআইপি হচ্ছে একটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। ইনভেস্ট ইন এ ফিক্সড অ্যামাউন্ট রেগুলারলি, অ্যাভারেজেস ইউর কস্ট ওভার টাইম, রিডিউসিং টাইমিং রিস্ক। তোমাকে কিন্তু টাইমিংয়ের রিস্কটা অনেকটাই কমিয়ে দেয় এই এসআইপি। এরপরে দেখবো ভ্যালু ইনভেস্টিং, যেটি হচ্ছে ওয়ারেন বাফেটের স্টাইল। ফাইন্ড আন্ডার ভ্যালুড স্টক, ট্রেডিং বিলো দেয়ার ট্রু ওয়ার্থ অ্যান্ড ওয়েট ফর দ্য মার্কেট টু রেকগনাইজ ইট। ওয়ারেন বাফেট কি করতেন না, তিনি সিগার বাট অ্যাপ্রোচ নিয়েছিলেন। কোনো কোম্পানি যখন কোনো ব্লুচিপ কোম্পানি শেয়ার যখন তার যে ইন্ট্রিনসিক ভ্যালু বা তার যে ফেয়ার ভ্যালু তার থেকেও নিচে ট্রেড করে, তখন কিন্তু সেটা আন্ডার ভ্যালু হয়ে যায়। এই আন্ডার ভ্যালুড শেয়ার মানে ফেয়ার ভ্যালু সাপোজ 100 টাকা, আপনি সেটাকে 80 টাকায়, 50 টাকায় কি 40 টাকায় কিনে এলেন, তাহলে কিন্তু আপনি যেদিনই কিনছেন তখনই কিন্তু আপনি মাল্টিপ্যাকার রিটার্ন জেনারেট করার একটা প্রবাবিলিটি আপনার ফরে কাজ করছে। আমি সবসময় তোমায় সাজেস্ট করবো, কোনো কোম্পানির শেয়ারে ইনভেস্টমেন্টের আগে দেখে নাও যে তার ভ্যালুয়েশন ফেয়ার কিনা। কোনো কোম্পানি তুমি যদি 100 পিতে বাই করো না, সেক্ষেত্রে তোমার রিস্ক অনেকটাই বেড়ে যাচ্ছে, কারণ সেই কোম্পানি ভালো ফান্ডামেন্টাল আছে বলেই তার প্রাইস টু আর্নিং মাল্টিপল, তার ভ্যালুয়েশন এত এক্সপেন্সিভ। ঠিক আছে, যদি তার পারফরমেন্স কিছুটা খারাপ করে, কোয়ার্টারলি পারফরমেন্স অ্যাজ পার না হয় ইনভেস্টারদের, তখনই কিন্তু তার পিই 100 থেকে এক ধাক্কায় কমে 50-তেই চলে আসতে পারে। মানে তোমার ইনভেস্টেড ক্যাপিটাল যদি 100 হয়, এক ধাক্কায় 50 টাকা শুধু হয়ে যাবে, তার যদি শুধু ভ্যালুয়েশনই কারেক্ট করে যায়, 50% কারেক্ট করে যায়। সেই জন্যই তোমাদের জন্য আমি বলবো যে নিফটি 50 যদি বর্তমান পি কত, এখন নিফটির ভ্যালুয়েশন 20 প্রাইস টু আর্নিং মাল্টিপলে ট্রেড করছে, তো তোমাদের উচিত এই 20 মাল্টিপলসের কাছাকাছি কোনো স্টককে আইডেন্টিফাই করা। আর যদি কোনো স্টক খুব ফাস্ট গ্রো করছে, সাপোজ নিফটি 50 গ্রোথ রেট কত, 10 থেকে 12%, তুমি কোনো স্টককে আইডেন্টিফাই করলে যার প্রফিট 20, 30, 50% ইয়ার অন ইয়ার গ্রো করছে, তার প্রি কিন্তু তুমি কখনোই 20-তে পাবে না। তাকে তুমি যদি 40, 50 কিংবা 60 প্রাইস টু আর্নিং মাল্টিপলেও পেয়ে যাও, তাহলেও কিন্তু তুমি আন্ডার ভ্যালুতেই পেয়ে যাচ্ছ সেই শেয়ারগুলি। এই জন্য আমি বলবো যে একটা পিটার লিঞ্চ বলে ইনভেস্টার আছেন, যিনি হচ্ছেন ওয়ার্ল্ডের এখনো অবধি সেরা ফান্ড ম্যানেজার। তিনি একটা রেশিও বলেছিলেন, পেগ রেশিও। এই পেগ রেশিও ডিটেলসে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। পেগ রেশিও <2 যদি তুমি পেয়ে যাও, তাহলে ভাববে যে তুমি সেই শেয়ারটিকে ভালো ভ্যালুয়েশনে বাই করার সুযোগ পাচ্ছ। ঠিক আছে, নর্মালি পেগ রেশিও 1
বা 1.5 হলে খুবই ভালো হয়। কিন্তু কোনো বিজনেস যদি খুবই স্ট্রং একটা তাদের ফান্ডামেন্টালকে শো করছে, তাদের প্রফিটেবিলিটিতে অনেক ফাস্ট গ্রো হচ্ছে, তাদের ক্যাশ ফ্লো খুবই হেলদি, তারা ডিভিডেন্ড পে করছে, প্রোমোটারদের অনেক বেশি এখানে তাদের অ্যালোকেশন আছে, তাদের ডেট খুবই নেগলিজেবল, তখন কিন্তু সেই কোম্পানির ভ্যালুয়েশন তুমি সস্তায় কখনোই পাবে না। তোমাকে তখন less than 2 এই ভ্যালুয়েশনটাকে টার্গেট করে সেখানে অ্যালোকেশন বাড়াতে হবে। এরপরে আমি রিস্ক রিওয়ার্ড নিয়ে আলোচনা করি। দেখো, হোয়াট এভরি বিগিনার মাস্ট নো, ফিক্সড ডিপোজিটে তুমি 5 to 7% পাচ্ছ। ফিক্সড ডিপোজিটে কিন্তু তুমি ডেইলি গেন করছো। এখানে কখনোই তুমি দেখবে না যে তোমার যে ইনভেস্টেড ক্যাপিটাল কোনো রকমের জিগজ্যাগ দেখাচ্ছে, কোনো রকমের খুব বেশি আপ ডাউন করছে। সরল রেখায় কিন্তু ডায়াগোনালি তোমার পোর্টফোলিও ভ্যালু বাড়তেই থাকবে। বন্ড ডেট ফান্ডেও কিন্তু সিমিলারলি 7 to 9% তোমরা একটা রিটার্ন পেতে পারো। এক্ষেত্রে কিন্তু তুমি সবসময় চেষ্টা করবে যে AA বা AAA এই রেটিংসগুলো তোমরা দেখে তারপরেই সেই বন্ডে ইনভেস্ট করবে। আমি তোমাদের সাজেস্ট করবো যে আরবিআই রিটেল যে বন্ডগুলি ইস্যু করে, বা যে কোনো পিএসইউ ব্যাংক হতে পারে, বা সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক কোম্পানি পিএসইউ কোম্পানিগুলি বন্ড ইস্যু করে, তাদের বন্ড তোমরা কিনতেই পারো। সেগুলি কিন্তু খুবই সেফ হয়, সেখানে সভরেন ব্যাকআপ থাকে। এরপরে লার্জ ক্যাপ স্টক, এগুলো কিন্তু ভোলাটাইল হয়, 10-15% রিটার্ন জেনারেট করতে পারে। মিড অ্যান্ড স্মল ক্যাপ 30-40% কিন্তু রিটার্ন জেনারেট করে, 50% রিটার্নও জেনারেট করে, কিন্তু তাদের কারেকশনও কিন্তু অনেক বেশি হয়। লার্জ ক্যাপের থেকে মিড ক্যাপে রিস্ক অনেকটা বেশি, কারেকশনও অনেকটা বেশি হয়। তারপরে স্মল ক্যাপে রিস্ক আরও হায়ার হয় মিড ক্যাপের থেকে, কিন্তু তাদের রিটার্ন প্রবাবিলিটিও অনেক বেশি থাকে। কিন্তু আমি সবসময় তোমাদের বলবো যে তুমি শুধুমাত্র রিটার্নকেই চেস করো না, তোমরা চেষ্টা করো পোর্টফোলিওর ভোলাটিলিটি কিছুটা কম হবে, পোর্টফোলিও রিটার্ন তোমরা বেঞ্চমার্ক নিফটি সেন্সেক্সকে বিট করতে পারলেই ভাবে তুমি 1% ইনভেস্টার ক্যাটাগরিতে পড়ো। সেই জন্যই তোমার সবসময় উচিত তোমার ক্যাপিটালকে প্রোটেক্ট করা, নাকি শুধুমাত্র রিটার্নকেই চেস করা। আর ক্রিপ্টো বা ফিউচার অপশনস হাইলি রিস্কি, এগুলি হচ্ছে পিওর স্পেকুলেশন, বা ট্রেডিং যারা করে, ইন্টারডে যারা করে, সেগুলি কিন্তু গ্যাম্বলিং, সেগুলি স্পেকুলেশন, সেগুলি কোনো ইনভেস্টমেন্ট নয়। আমি তোমাদের কখনোই স্পেকুলেশন গ্যাম্বলিং করতে বলবো না। তোমরা লং টার্মে এসআইপি হোক মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য, বা তোমরা স্টকেও লামসাম ইনভেস্ট করতে পারো যখন শেয়ার প্রাইসে অনেক বেশি কারেকশন হয়, যখন মার্কেট অনেক বেশি ফেয়ার ভ্যালুয়েশনে চলে আসে। আর যেগুলি যদি তোমরা 5 to 10 years হোল্ড করো, তখন তোমরা সেখান থেকে ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবে। এখন কিছু গোল্ডেন রুল তোমাদের জন্য শেয়ার করি। নেভার ইনভেস্ট মানি ইউ ক্যান্ট অ্যাফোর্ড টু লুজ। ঠিক আছে, যেটা তোমরা লুজ করলেও তোমাদের রাতের ঘুম চলে যাবে না, সেই পরিমাণ ক্যাপিটালে ইনভেস্ট করো। স্টার্ট স্মল অ্যান্ড লার্ন অ্যাজ ইউ গ্রো। যখন তোমার পোর্টফোলিও সাইজ বাড়বে, তোমাকে কিন্তু লার্নিংয়েই ফোকাস করতে হবে। আমাদের চ্যানেল বিনিয়োগ ভারত থেকেও তোমরা কিন্তু লার্নিং ফ্রিতেই পেয়ে যাবে। আর যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছো, আমাদের চ্যানেলকে জয়েন করছো, যারা মেম্বারশিপ নিচ্ছ, তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলকে সাপোর্ট করার জন্য। তোমরা এখানে মেম্বারশিপ পেয়ে যাচ্ছ। একজন হচ্ছে এক্সক্লুসিভ মেম্বার জয়েন করতে পারে, তারা মাসে একটা ভিডিও অবশ্যই পাবে। আর যারা ভ্যালু ইনভেস্টার ক্যাটাগরি জয়েন করবে, তারা 2টির বেশিও ভিডিও পাবে, অবশ্যই পাবে আমাদের চ্যানেল থেকে। আর সেই সঙ্গে তোমরা কিন্তু শর্ট ভিডিও পেয়ে যাবে, আমার রিসার্চ তোমরা চ্যানেলের পোস্ট থেকে পেয়ে যাবে। তো প্রিমিয়াম মেম্বারসদের জন্য আমি স্পেসিফিক অনেক পোস্ট বানাই, আমার স্টকের রিসার্চ, আমার পোর্টফোলিও স্টকগুলিকেও শেয়ার করি। এরপরে ডাইভার্সিফাই, নেভার বেট এভরিথিং অন ওয়ান স্টক। সেটা কিন্তু খুবই রিস্কি বেট হয়ে যায় যদি তুমি 1টি 2টি বা 3টি স্টকেই সব ক্যাপিটাল ইনভেস্ট করে দাও। সেক্ষেত্রে তোমার পোর্টফোলিওর ভোলাটিলিটি অনেক বেড়ে যাবে, তুমি সেক্ষেত্রে তোমার রাতের ঘুম চলে যেতে পারে। সেই জন্য তোমার পোর্টফোলিওতে মিনিমাম 15 আর ম্যাক্সিমাম 25 থেকে 30টা স্টক তোমরা রাখতে পারো। যদি তোমার পোর্টফোলিও সাইজ 50 লাখ কি 1 কোটি টাকা হয়ে যায়, তখন কিন্তু তোমাকে বেশি স্টক অবশ্যই রাখতে হবে। থিঙ্ক লং টার্ম, 5 to 10 years হরাইজন নিয়ে তুমি ইনভেস্ট করো। অ্যাভয়েড ইমোশনাল ডিসিশন ডিউরিং মার্কেট ডেজ। মার্কেটে যখন কারেকশন আসবে, তখন ভাববে তুমি বাই করার কথা, তখন কিন্তু বাকিদের সঙ্গে সেলের দিকে তুমি এগিয়ে যাবে না। তুমি যদি তখন সেল করো, তোমার কিন্তু অ্যাকচুয়াল লস হয়ে যাবে, তুমি লসটাকে রিয়েলাইজ করে নেবে। রিসার্চ বিফোর ইউ ইনভেস্ট, ডু ইউর ওন রিসার্চ। আমাদের চ্যানেলকেও সাবস্ক্রাইব করতে পারো, আমাদের টেলিগ্রাম চ্যানেলকেও তোমরা জয়েন করতে পারো। আমি কিন্তু পেড মেম্বারশিপ অফার করি, সেখানে 399 রুপিস থেকে আমাদের মেম্বারশিপ চালু হয়। প্রতি মাসেই আমরা কিন্তু ডেইলি বেসিসে সেখানে স্টকের ব্যাপারে ডিটেলস আলোচনা করি। তবে বন্ধুরা, আমার এই মেম্বারশিপগুলো, ইউটিউব মেম্বারশিপ বা টেলিগ্রাম মেম্বারশিপ, এইগুলি কিন্তু সম্পূর্ণ এডুকেশনাল পারপাসেই আমি করি। আমি কোনো রকমের ইনভেস্টমেন্ট অ্যাডভাইস বা টিপস আপনাদেরকে দেই না। আমি আপনাদেরকে রিসার্চ করা শেখাই, আপনাদেরকে আমি এডুকেট করি।
আর আমার লেখা অলরেডি 10টির বেশি বই অলরেডি পাবলিশ হয়ে গেছে। অ্যামাজন থেকেও তোমরা কিন্তু কিনতে পারো, এবং আমার সুপার প্রোফাইল বায়োতে আমি সেখানে ডিজিটাল প্রোডাক্টগুলি, আমার কিছু রিসার্চ পেপার আছে, আমার 10টির বেশি বই আছে, সেগুলি কিন্তু হিন্দি বাংলাতেও অ্যাভেলেবেল। সেগুলি তোমরা বাই করতে পারো, চেক আউট করতে পারো। আর আমি ইনভেস্টমেন্টের উপরে অনেক বই করেছি, আমি মিউচুয়াল ফান্ডের উপরে অলরেডি বই লিখেছি, মাল্টি ব্যাগার স্টক তোমরা কি করে আইডেন্টিফাই করবে, আর তোমরা কি করে তোমাদের পোর্টফোলিওকে ম্যানেজ করবে। তোমরা ইনভেস্টোলজি বইটিও পারচেস করতে পারো, সেখান থেকেও তোমরা ইনভেস্টমেন্টের উপরে একটা সাউন্ড ফাউন্ডেশন বিল্ড করতে পারবে। আম আদমি সে করোড়পতি বইটাও কিন্তু অনেক ভালো, সেই বইটা পড়েও কিন্তু তোমরা কি করে কোটিপতি হবে সেই সিক্রেটগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এছাড়া রাকেশ ঝুনঝুনওয়ালা কি করে 5,000 টাকা থেকে 50,000 কোটি টাকার পোর্টফোলিও বিল্ড করলো, সেই সিক্রেটটাও কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি, সেটাও তোমরা চেক আউট করতে পারো। এবারে আমরা আলোচনা করবো হাউ টু গেট স্টার্টেড ইউর অ্যাকশন প্ল্যান। স্টেপ 1-এ ওপেন এ ডিম্যাট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট, ইউজ এ ট্রাস্টেড ব্রোকার, জিরোধা, আইএনডি মানি, গ্রো, আপস্টক্স। আমি এখানে আইএনডি মানির লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? আইএনডি মানি এই লিঙ্ক থেকে তোমরা অ্যাকাউন্ট ওপেন করতে পারো, তোমরা সেখান থেকে ইন্ডিয়ান স্টক মার্কেট এবং আমেরিকার স্টক বাজারে ইনভেস্ট করতে পারো। আর অ্যাঞ্জেল ওয়ানের সাথে আমাদের একটা টাই আপ আছে, এই অ্যাঞ্জেল ওয়ান অ্যাকাউন্ট দিয়ে তোমরা আমাদের লিঙ্ক থেকে পারচেস করো, তোমরা কিন্তু অনেক বেশি বেনিফিট পাবে, এবং তোমাদের কোনো রকম সমস্যা হলে তোমাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো। তাই তোমরা ডেসক্রিপশন থেকে আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করতে পারো। এরপরে স্টেপ 2-তে আমরা দেখবো স্টার্ট উইথ ইন্ডেক্স ফান্ড অর ইটিএফ। তোমরা নিফটি 50 দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করতে পারো, S&P 500 বা নাসদাক 100-এর মতো আমেরিকার স্টক মার্কেটের যে ইন্ডেক্সগুলি আছে সেগুলিও তোমরা ইন্ডিয়ান শেয়ার বাজার থেকেই ইনভেস্ট করতে পারো। লো রিস্ক, ডাইভার্সিফাইড অ্যান্ড বিগিনার ফ্রেন্ডলি ইন্ডেক্সগুলি তোমরা সবসময় চুজ করবে। 3 নম্বরে ইনভেস্ট ভায়া এসআইপি। তোমরা সবসময় স্মল ক্যাপিটাল দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করো, এসআইপির মাধ্যমে তোমরা মিউচুয়াল ফান্ড এবং স্টকে ইনভেস্ট করতে পারো। স্টেপ 4-এ আলোচনা করব লার্ন কন্টিনিউয়াসলি, রিড অ্যানুয়াল রিপোর্ট, ফলো ক্রেডিবল ফাইন্যান্সিয়াল নিউজ অ্যান্ড ট্র্যাক ইউর ইনভেস্টমেন্ট মান্থলি, কোয়ার্টারলি। যখনই কোম্পানি কোনো বিজনেস আপডেট দেবে, যখনই তারা কোয়ার্টারলি রেজাল্ট পাবলিশ করে, তাদের ইনভেস্টার প্রেজেন্টেশন থেকে তাদের ইনভেস্টারদের সাথে তারা একটা কল করে, সেই কল ট্রান্সক্রিপ্ট থেকেও তোমরা কিন্তু বিজনেসের ফান্ডামেন্টাল বুঝতে পারবে, বিজনেসের আগামী দিনের গ্রোথ ট্র্যাজেক্টরি বুঝতে পারবে, বিজনেসে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, সেই সমস্যাটা টেম্পোরারি না পার্মানেন্ট, এই বিষয়গুলো তোমরা কিন্তু এই ট্রান্সক্রিপ্ট পড়ে বুঝে নিতে পারবে। আর এই সমস্ত ইনফরমেশনগুলি তোমরা স্কিনার.in থেকে খুব সহজেই পেয়ে যাবে। এখন বন্ধুরা, কি টেকওয়েজ আজকের ভিডিও থেকে আমরা কি জানলাম? দ্য স্টক মার্কেট ইজ এ ওয়েলথ বিল্ডিং টুল, নট এ গ্যাম্বলিং প্ল্যাটফর্ম। Start with index fund or ETF to minimize risk as a beginner. Invest regularly via SIP. Time in the market beats timing the market. আপনি কতদিন ধরে ইনভেস্টেড থাকছেন সেটাই কিন্তু আপনার ওয়েলথকে নির্ধারণ করবে। শুধুমাত্র টাইমিং করে কোনো লাভ হবে না, খুব বেশি আপনি প্রফিট জেনারেট করতে পারবেন না। ডাইভার্সিফাই ইউর পোর্টফোলিও অ্যাক্রস সেক্টরস অ্যান্ড অ্যাসেট ক্লাসেস। আপনারা মাল্টি অ্যাসেট ক্যাটাগরি মিউচুয়াল ফান্ডগুলো এক্সপ্লোর করতে পারেন, সেখানে কিন্তু অনেক বেশি ডাইভার্সিফাই থাকে। ইন্ডিয়ান মার্কেট, আমেরিকার বাজার, ওয়ার্ল্ডের বিভিন্ন শেয়ার বাজারে ইনভেস্ট করে তারা। আর বিভিন্ন আদার অ্যাসেট ক্লাস যেমন গোল্ড, সিলভার, রিয়েল এস্টেট, ইনফ্রাস্ট্রাকচার, এছাড়া কর্পোরেট বন্ডও কিন্তু আপনার ক্যাপিটাল ইনভেস্টেড হয়। সেই জন্যই হাইব্রিড ক্যাটাগরি, মাল্টি অ্যাসেট ক্যাটাগরি ফান্ড বা ইকুইটি অ্যান্ড ডেট ফান্ড, যেগুলি আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের মতো মিউচুয়াল ফান্ডগুলি প্রোভাইড করে, সেগুলি আমার খুবই পছন্দের। আর বিশেষ করে যাদের বয়স 50-এর ঊর্ধ্বে, যারা রিটায়ার অলরেডি করে নিয়েছে, যারা সিনিয়র সিটিজেন, তাদেরকে আমি বলবো যে আপনারা সবসময় হাইব্রিড ক্যাটাগরি ফান্ডে ইনভেস্ট করবেন। তারপরে স্টে ডিসিপ্লিনড, পেশেন্ট অ্যান্ড কিপ লার্নিং, কম্পাউন্ডিং ইজ এ ম্যাজিক। আপনার এই কম্পাউন্ডিংয়ের ম্যাজিক তখনই কাজ করবে যখন আপনি পেশেন্সলি লং টার্ম ধরে শেয়ার বাজারে ইনভেস্টেড থাকবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি খুব একটা প্রলং করছি না, এখানে সমাপ্ত করলাম। কেমন লাগলো আপনাদের এই আজকের এই স্টক মার্কেটের বেসিক্স কমেন্ট করে জানান। আর যারা আমাদের ডিজিটাল প্রোডাক্ট এক্সপ্লোর করতে চাইছেন তাদেরকে বলবো সুপার প্রোফাইল বায়োর আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো, সেখান থেকেই তোমরা টেলিগ্রাম লিঙ্ক জয়েন করতে পারো। আর যারা 1-to-1 কনভারসেশন করতে চাইছো, যারা চাইছো তোমাদের পোর্টফোলিওকে আমি রিভিউ করি, তাদেরকে বলবো সুপার প্রোফাইল বায়োতে আমি কিন্তু অলরেডি এই ধরনের সার্ভিসের অফার অলরেডি দিয়েছি, সেগুলি তোমরা চেক আউট করতে পারো। তোমরা আমাদের পেড টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, যেখানে তোমরা আমার সঙ্গে ডিসকাস করতে পারবে কোন ধরনের স্টকে আমি এখন বুলিশ। তবে সেখানে কোনো রকমের টিপস আমি দেবো না, আমি তোমাদেরকে আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করতে পারি। আর একটা বিষয় বলে রাখি, যারা আমাদের ইউটিউব মেম্বারশিপ জয়েন করবে তাদেরকে আমি বলবো যে তোমরা খুব সহজেই, খুব অল্প টাকা দিয়ে, মাত্র 119 টাকা থেকেই তোমাদের মেম্বারশিপ শুরু হয়ে যাচ্ছে।
সেটিও তোমরা এক্সপ্লোর করতে পারো। বন্ধুরা ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ। আবার দেখা হচ্ছে আগের ভিডিওতে।